আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে লেয়ার নিয়ে আমি কাজ করতেছি, যে লেয়ারে আমি রিটাচিং করতে যাচ্ছি, ওই লেয়ারটা সিলেক্ট থাকার পরে আমি চলে যাবো ইমেজ অপশনে। এখানে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা একটু ধারাবাহিকভাবে অপশনগুলো নিয়ে একটু কথা বলবো যে কোনটার কী কাজ। প্রথমে আসতেছে মুড। আমরা মূলত দুইটা কালার মুড নিয়ে কাজ করি, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। এর বাইরে আরেকটা আছে গ্রে স্কেল, সাদা কালো। এখন সাদা কালো খুব একটা ইউজ হয় না, সেই জন্য আমাদের গ্রে স্কেল ইউজ করতে হয় না। তাহলে মনে রাখেন আমাদের ইমেজের মুড হবে দুইটা, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। যদি সেটা ইমেজ হয়, পিকচার হয়, তাহলে অবশ্যই সেটা হবে RGB মুডে, ঠিক আছে। সেটা যদি আপনার ডিজাইন হয় প্রিন্ট মিডিয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে CMYK হইতে পারে। কিন্তু যদি সেটা হয় পিকচার, ছবি, তাহলে অবশ্যই সেটা হবে RGB মুডে। RGB মুডটাকে যদি আপনি CMYK মুড করে দেন, কালার টালারগুলো সব নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, ওইটা দেখতে আর সুন্দর লাগবে না। তাহলে মুড নিয়ে আমাদের কথা বলার খুব একটা কিছু নাই। আমরা যেটা করব, পরবর্তীতে যখন কাজ করব, ডিজাইন করব, তখন অনেক সময় আমাদেরকে চেক করতে হয় যে আমি কি RGB নিছিলাম না CMYK নিছিলাম। কাজ করার সময় তো আপনি পার্থক্য বুঝতে পারবেন না যে কী মুড। তখন আমরা ইমেজ থেকে মুডে গিয়ে চেক করে দেখি যে কোন মুডটাতে সিলেক্ট করা আছে। যদি আমার CMYK সিলেক্ট করা থাকে আর সেটা যদি কোনো ডিজাইন ফাইল হয়, ওকে, সেটা ঠিক আছে। আর যদি দেখি যে না, পরে আমি তো ভুল করে RGB নিয়ে নিয়েছি, কারণ আপনি যখন ডকুমেন্ট ক্রিয়েট করেন তখন ধরেন আপনি ভুলে RGBটাই সিলেক্ট করা ছিল, আপনি খেয়াল করেন নাই, এখন আপনি ডিজাইন ফাইল তৈরি করে ফেলছেন। RGB ফাইলটা যদি প্রিন্টিং কোম্পানির কাছে দেন, ও কিন্তু প্রিন্ট করতে পারবে না, কারণ ও বলে দেবে তুমি যে কালার দিছো সেই কালার প্রিন্টে আসবে না। তাহলে সে কিন্তু আবার ফাইলটা রিটার্ন দেবে, বায়ার আপনার কাছে এসে আবার কারেকশন করে নিতে হবে। সেজন্য আমরা চাই যেন কখনো বায়ারদেরকে আমাদের কাছে ফিরে আসতে না হয়, সেজন্য আমরা প্রপারলি কাজ করি। তাহলে আপনি এখান থেকে মুডটা সবসময় এখান থেকে চেক করে নেবেন। তাহলে কোনো ইমেজ কোনো ডিজাইন কোন মুডে আছে সেটা চেক করার জন্য আমরা ইমেজ থেকে কই যাব, মুড থেকে দেখে নেব কোন মুড। এরপরে আসতেছে অ্যাডজাস্টমেন্ট, মানে একটা ইমেজকে ঘিরে কী ধরনের অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হয় সেটা আমরা একটু দেখি। প্রথম যে অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। একটা ইমেজের আপনি ইমেজটা দেখার পরে যদি বুঝতেছেন যে হ্যাঁ ইমেজটা একটু অন্ধকার লাগতেছে, ধরেন একটু লো লাইটে আপনি ছবি তুলছেন, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু যদি ব্রাইটনেসটা যদি বেশি হতো তাহলে ইমেজটা দেখতে খুব ভালো লাগতো। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশনে গিয়ে এখান থেকে স্লাইডলি 1 2 3 4 5 এইভাবে করে ব্রাইটনেসটা একটু একটু করে বাড়াই দেখলেন। এখানে নির্দিষ্ট কোনো মান নাই যে প্রতিটা ইমেজের ক্ষেত্রে আপনি 5 বাড়াই দেবেন আর হয়ে যাবে, কোনো দিনও হবে না সেটা। কারণ ইমেজের মধ্যে ব্রাইটনেসের প্রয়োজন আছে কিনা এটাকে আপনাকে ফিল করতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ দরকার আছে, আপনি একটু বাড়াই দেন। যে পয়েন্টটাতে গিয়ে, যে মানটাতে গিয়ে আপনার মনে হচ্ছে যে ইমেজটা এখন সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট ওইটার জন্য পারফেক্ট মান। আমরা কখনোই বলতে পারবো না যে আপনার ব্রাইটনেস আপনি 5 বাড়াবেন 10 বাড়াবেন তাইলেই হয়ে যাবে। কোনো ইমেজ 10 বাড়াইলেই অনেক সাদা হয়ে যাচ্ছে, কোনো ইমেজ 20-50 হচ্ছে তা সাদা হচ্ছে না। সেটা ডিপেন্ড করে ইমেজটা কত বড় সাইজ তার উপর, বোঝা গেল? অতএব আপনি যদি মনে করেন যে আপনার একটু ব্রাইটনেসের প্রয়োজন, আপনি এখান থেকে একটু সামান্য করে ব্রাইটনেস বাড়াই দেন। নর্মালি থাকে কত, 0। আচ্ছা, কন্ট্রাস্ট কোনো একটা ইমেজের ডিটেলস যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একটু কন্ট্রাস্ট বাড়াইতে হবে। কন্ট্রাস্ট বাড়ালে কি হয়, ডিটেলসগুলো আরও বের হয়ে আসে। তখন আপনি একটা ইমেজকে জুম করে দেখবেন ভিতরের জিনিসগুলো দেখা যাচ্ছে। তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে ইমেজটা একটু ঘোলা, হ্যাঁ, একটু কন্ট্রাস্ট বাড়াই দেন 1 2 3 4 5 দিয়ে দেখেন ভালো লাগে কিনা। আপনি কম্পেয়ার করে দেখেন বিফোর কেমন ছিল, আফটার কেমন হলো, আগে কেমন ছিল, পরে কেমন হলো, কন্ট্রাস্টটা বাড়ার পরে। সেটা আপনি এই প্রিভিউ দিয়ে অন অফ করে দিতে পারবেন। মনে করেন আপনি এখান থেকে কন্ট্রাস্টটা করে দিলেন 20, তাতে করে ইমেজের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। কি চেঞ্জ আসলো সেটা দেখার জন্য আপনি প্রিভিউটাকে অন অফ করেন। এটা একদম মনিটরে আপনাকে খুব মনোযোগ সহকারে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এখানে কন্ট্রাস্টটা বাড়ার কারণে ব্ল্যাকগুলো আরও রিচ ব্ল্যাক হয়ে গেল, ব্ল্যাকগুলো আরও সুন্দর করে হাইলাইট হচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। প্রজেক্টরে এই চেঞ্জগুলো আপনি বুঝতে পারবেন না, ছোট্ট সূক্ষ্ম চেঞ্জ, এগুলো মনিটরের সামনে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। ওকে, আপনার ব্রাইটনেস দরকার, একটু ব্রাইটনেস বাড়াই দিচ্ছেন। এখন আপনি প্রিভিউ করে দেখেন আগে কেমন ছিল, এখন খেয়াল করেন, এই যে খেয়াল করেন, পার্থক্য বোঝা যায়, চেঞ্জ বুঝতে পারতেছেন? আগে ভালো ছিল না এখন ভালো হলো, তো আগেই ভালো ছিল, তাহলে দরকার নেই আমার ব্রাইটনেস বাড়ানোর, তাহলে এটা 0ই থাক। বুঝতে পারলেন? তাহলে এখানে আমার ব্রাইটনেসের প্রয়োজন নেই, তাহলে এইটুকুই ব্রাইটনেস আর কন্ট্রাস্টের কাজ। ফাইনালি ওকে করে দেন। এরপর অ্যাডজাস্টমেন্টে গিয়ে পরের যে অপশনটা আসছে লেভেলটা আমরা খুব
ইউজ করি, এটা খুব সবসময় আপনাকে ইউজ করতে হবে, লেভেলের ব্যাপক প্রয়োজন আছে, এটা একটা পার্টিকুলার ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা কোম্পানির জন্য কাজ করতেছেন, বায়ার আপনাকে লোগো দিয়ে দিচ্ছে। আমি আপনাকে একটু বোঝানোর জন্য একটা লোগো নিয়ে আসি। কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা লোগো দিচ্ছে ইউজ করার জন্য, সাপোজ এটা একটা লোগো, হ্যাঁ, আমরা লোগোটাকে সেভ করলাম, আমাদের ডেস্কটপে সেভ করলাম, পিএনজি লোগো, আমাদের কোনো কাজও করতে হবে না। ওকে, আমি এখন একটা আর্টবোর্ড তৈরি করব, সাপোজ একটা কোনো একটা নির্দিষ্ট টপিকের জন্য আমি কাজ করতেছি, সেটার সাইজ ধরেন এটা, আমি 8GB মোডে থেকে CMYK তে নিয়ে গেলাম, আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তাহলে একটা এক্স্যাক্টলি একটা সাইজ আমি তৈরি করলাম। এখন আমাকে ওই লোগোটা এখানে ইউজ করতে হবে। আমি লোগোটা প্লেস করব, প্লেস ইমবেডে গিয়ে ডাউনলোড, কোথায় আছে আমাদের ইমেজটা, ডেস্কটপে ডাউনলোডে, ডেস্কটপে আছে, আমি এখান থেকে প্লেস করলাম, ইমেজটা এখানে চলে আসছে। এখন সে আমাকে বলতেছে তুমি কি আমাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাইতে পারো, যে এই লোগোটাকে তুমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ইউজ করো, হ্যাঁ, কারণ রেড কালারগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সুন্দর দেখা যায়। ওকে, আমরা তাহলে এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করবো, নিচে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, করার ফলে লালটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু সাদা কালো লেখাটা আর হাইলাইট হচ্ছে না। বুঝতে পারছেন কি বিষয়টা? যে আমি এখন একটু ছোটো করলাম, শিপলটা চেপে ধরে, এইটা সুন্দর লাগতেছে, কিন্তু এই লেখাটা বোঝা যাচ্ছে, এই লেখাটা হাইলাইট হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি, কীভাবে করে এইটাকে আমরা হাইলাইট করতে পারি? তাহলে ইমেজের কোনো একটা স্পেসিফিক অংশকে যদি আপনি সাদা কালো করতে চান, তাহলে আপনাকে লেভেল ইউজ করতে হবে। মনে থাকবে কথাটা? ইমেজের স্পেসিফিক কোনো একটা অংশকে যদি আপনি সাদা কালো করতে চান, এখন আপনি যদি পুরোটাকে সাদা করতে চান সেটা ডিফারেন্ট জিনিস, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ব্লেন্ডিং অপশনে গেলাম, আমাদের কাছে একটা অপশন আছে কালার ওভারলে। আমি যদি পুরো জিনিসটাকে সাদা করতে চাই, পুরো জিনিসটাকে কালো করতে চাই, পুরো জিনিসটাকে হলুদ করতে চাই, তাহলে আমি কালার ওভারলে অপশনে চলে যাব, গিয়ে এইখান থেকে আমি নর্মাল রাখবো, আর কালার অপশনে গিয়ে যে কালারটা দেখাই দেবো সেই কালারটাই সেট হবে এখানে। তাহলে আমি যদি এইভাবে করে আমার ইচ্ছা মতো কালার যদি করতে চাই, সাদা কালার করে দিতে চাই, তাহলে আমি ওকে করে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে কালার। কিন্তু সে সেটা বলে নেই, সে বলছে যে তুমি কি লেখাটাকে সাদা করতে পারো, লালটা তো ভালোই লাগতেছে কালো ব্যাকগ্রাউন্ডে। তাহলে এই ইমেজটা একটা, ইমেজের একটা নির্দিষ্ট অংশকে যদি সাদা করতে চাই, তাহলে আমরা এখন কী করবো, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিয়ে লেখাটাকে সিলেক্ট করে নিলাম, লেখাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ইমেজ অপশনে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেল, শর্টকাট হচ্ছে Ctrl+L। এখানে দুটো অপশন আছে, এই যে ইনপুট লেভেলটা, এটা যদি আপনি কোনো একটা ইমেজের কোনো নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করতে চান, ধরেন একটা ইমেজের কোনো অংশকে সাদা করবেন, ইমেজের কোনো মনে করেন একটা ইমেজের মধ্যে একটা টেক্সট ইমেজ, লেখাগুলো কালো, ওগুলো কালো হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, তখন আপনি এই ফাংশনটা ইউজ করবেন, ইনপুট লেভেলটা। আর এখানে আমি জাস্ট এই লেখাটাকে সাদা করব, আর অন্য কোনো কিছু না, তাহলে আমি আউটপুট লেভেলটাকে এখান থেকে নিয়ে গিয়ে ডান দিকে নিয়ে গেলাম। বুঝা গেল? তাহলে আবার যদি মনে হয় যে সাদা আছে, করতে হবে কালো, তাহলে আপনি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসেন আউটপুট লেভেলটা, ওকে করে দেন, তাহলে আমার এখানে লেভেল অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এখন দেখেন জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে। তাই এরকম আমাদের ডিজাইন করতে গেলে এরকম হরহামেশাই আমাদেরকে এরকম লোগোর লেখা চেঞ্জ করতে হয়, যেহেতু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা ওই কালারের, সিমিলার কালারের, টেক্সটের কালার যেটা সেই কালারের আমি ব্যাকগ্রাউন্ডও নিচ্ছি, তাহলে টেক্সট আর বোঝা যাবে না। তখন আমাকে টেক্সটের কালারটাকে একটা কন্ট্রাস্ট কালার দিতে হয় হোয়াইট, নাহলে অন্য কোনো স্পেসিফিক কালার থাকলে সেটা আমরা দিতে পারি। বোঝা গেল কি? তাহলে এই জায়গাটাতে আমাদেরকে লেভেল ইউজ করতে হবে। তাহলে মনে থাকবে লেভেলের ব্যবহারটা কোথায় করব। এখন পরবর্তীতে যদি আপনি প্রশ্ন করেন ভাই এটা কীভাবে করবো, তাহলে মানে আপনি ক্লাসটা ফলো করেন নেই, প্র্যাকটিস করেন নেই, হ্যাঁ, মনোযোগ দেন নেই। সোজা কথা, ইমেজের কোনো একটা নির্দিষ্ট অংশকে যদি আপনি সাদা কালো করতে চান, তাহলে আমরা লেভেল ইউজ করি এবং সেখান থেকে আউটপুট লেভেলটা ইউজ করি, ইনপুট লেভেলটা না। তাহলে ইনপুট লেভেলটা কী কাজে ইউজ হতে পারে? ইনপুট লেভেলটা ধরেন সেক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্ট লাগবে। আমি একটা ডকুমেন্ট নিয়েছি, আচ্ছা আমি এরকম একটা ডকুমেন্ট নিয়ে আসলাম। আমাদের কাছে অনেক পুরাতন কাগজ টাগজ থাকে না, স্ক্যান করলে, বিশেষ করে স্ক্যান করার পরে এই প্রবলেমটা হয় যে স্ক্যান করার পরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু লালচে হয়ে গেছে, অথবা একটু অন্য কালারের হয়ে গেছে, অথবা নষ্ট কালারের একটা ব্যাকগ্রাউন্ড।
সেক্ষেত্রে আমরা ওই ধরনের ডকুমেন্ট যদি হয়, সাপোজ আমি যদি এখান থেকে একটু দেখাই, যদিও এটা অন্য অ্যাঙ্গেলে, কিন্তু এই যে এরকম বুঝে দিতে যাচ্ছে আর কি, সাদা না, হ্যাঁ, কিন্তু আপনি সেটাকে ইউজ করতে যাচ্ছেন, প্রিন্ট করতে যাচ্ছেন সাদা করে, সেক্ষেত্রে আমরা লেভেল ইউজ করতে পারি। এগুলো তো ডিরেক্ট। ভালো একটা এক্সাম্পল পাবো কি? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা কপি করে নিলাম, আর আমরা জানি ফটোশপে কপি করা অবস্থায় যদি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি এক্স্যাক্টলি ওই সাইজটা হয়ে যায়, তখন আমরা পেস্ট করে দিতে পারি, জানি তো এটা। ওকে, তাহলে এই পর্যায়ে এসে দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে গ্রে, বুঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন না? ল্যাপটপে মনিটরে গিয়ে দেখেন এটা পুরোটাই গ্রে, এটা সাদা না, পুরো গ্রে এটা। আচ্ছা, গ্রে কেমন করে হইলো আমি যদি আপনাকে একটু দেখাই, কালারটা পিক করলাম না, হ্যাঁ, এখন কালারের কোডটা দেখেন কি কি আছে, সায়ান আছে, ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে, আর এখন দেখেন হোয়াইট আছে কিছু, তার মানে ওটা কি সাদা? সাদা না, অনেক কালার আছে লাইট গ্রে। আচ্ছা, আবার এই জায়গাটা যদি আইড্রোপা দিয়ে দেখাইতাম, তাহলে আবার দেখেন 0 0, তার মানে এই ইমেজটার এই জায়গাটা সাদা কিন্তু এই জায়গাটাও সাদা না। তো এরকম আমরা এই ধরনের যদি কোনো ইমেজের ক্ষেত্রে কাজ করি, তাহলে আমরা লেভেলে গেলাম, লেভেলে গিয়ে আপনি এই পাশ থেকে আউটপুট লেভেলটা ডাউন করেন, এই সাদা হয়ে গেছে, ওকে করে দেন। এখন আইড্রোপা দিয়ে চেক করেন, সাদা হয়ে গেছে, কোনো কালার নেই, বুঝে গেছে? কিন্তু লেখা কিন্তু ঠিকই আছে, লেখা তো সাদা হয়নি। আবার মনে করেন যে এখন মনে করছেন যে আপনি লেখাটাকে একটু হাইলাইট করতে যাচ্ছেন, তাহলে কিবোর্ড থেকে আপনি Ctrl+L দিয়ে এইটার বাড়িয়ে দেন, দেখেন লেখাটা আরও রিচ হচ্ছে, বুঝতে পারছেন? প্রিভিউ করেন, লাইনগুলো দেখেন, এই লাইনগুলো দেখেন, পার্থক্য বোঝা যায়? হ্যাঁ, লেখাগুলো হাইলাইট হয়েছে। তাহলে এরকম আপনি ইমেজের কোনো অংশকে নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি ইনপুট লেভেল থেকে এখান থেকে কমাই দেন, আর টেক্সট নিয়ে যদি কাজ করতে চান এই পাশ থেকে অ্যাডজাস্টমেন্ট করেন। এই হলো মোটামুটি আমাদের লেভেল নিয়ে আলোচনা, বোঝা গেছে? তাহলে লেভেলের এই দুই জায়গায় আমরা লেভেলটি ইউজ করবো। যদি কখনো ডকুমেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা ইনপুট লেভেলে কাজ করব, আর যদি কখনো ইমেজের কোনো একটা নির্দিষ্ট অংশকে যদি সাদা কালো করতে হয় তখন আমরা আউটপুট লেভেল নিয়ে কাজ করব। ওকে, ডান। ওটা তো পিএনজি ছিল, কোনটা? ওইভাবে লেখাটা জেপিজির ক্ষেত্রে তো আগে পিএনজি করে নেবেন, জেপিজি দিয়ে তো কোনো কাজই হবে না। জেপিজিকে আপনি কালো ব্যাকগ্রাউন্ডের উপর ইউজ করতে পারবেন নাকি? ওটাই বলতেছি। তো ওটা তো বলার কোনো সুযোগই নেই, কারণ জেপিজি যদি সাদা ব্যাকগ্রাউন্ড আলাদা যদি ইমেজটা হইতো, সবার প্রথমে কাজ হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয়। সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না আপনি? আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যবহার দেখিনি, দেখছি। ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যবহার জানেন? জানেন না, অনেকেই জানেন না। কেন জানেন না? ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যবহার জানেন না, করেন নেই, ভিডিওগুলো দেখেননি ভাই, বিপদ হয়ে যাবে। মানে আপনি যদি প্রিভিয়াস ক্লাসগুলো একটু কাভার করে না আসেন না, পরে যে কথা বলবেন বুঝবেন না, মানে কি করতেছি ব্লাঙ্ক, তাহলে কিন্তু ভালো লাগবে না তখন আর কাজগুলো করতে। আর আপনি বুঝতেছেন যে হ্যাঁ, ও আচ্ছা, এটা আমি তো জানি যে ব্যাকগ্রাউন্ড দিয়ে, কিন্তু কালকেই তো প্র্যাকটিস করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে তো এটা করা যায়, আজকে তো উনি এটাই করলো, আপনি হিসাব মিলে যাচ্ছে। আর আপনি বাসায় এগুলো না দেখেন নেই, প্র্যাকটিস করেন নেই, আমি কথা বলতেছি কিন্তু আপনি ব্লাঙ্ক, আপনি বুঝতেছেন না যে কী করতেছি আমি, তাহলে আর ভালো লাগবে না, ইউটিউবের ভিডিও দেখার মতো হয়ে যাবে। তো লাভ কী হলো? তাহলে লাভ হলো না। ওকে, অতএব একটু সিনসিয়ার হন। তাহলে প্রথম কথা, পিএনজি না থাকলে একটু পিএনজি বানান, তারপরে অন্য কাজ, তা নাহলে আপনি ইউজই করতে পারবেন না। ওকে, জান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে লেভেলের ব্যবহার বুঝতে পারলাম। কার্ভস, জাস্ট আমরা একটু আপনাকে একটু এগুলোর সম্বন্ধে একটু ভাষা আলোচনা করতেছি, কারণ এগুলো খুব সিলি ব্যবহার, এগুলোর ব্যবহার আমরা পাইই না, খুব কম। আপনি যদি ফটোগ্রাফি করেন, আপনি যদি ফটোগ্রাফি হয় আপনার প্রফেশন, তাহলে মূলত আপনাকে ইমেজ নিয়ে কাজ করতে হয়। ফটোগ্রাফি, আপনি ফটোগ্রাফার, ছবি তুলছেন, ভালো ছবি আসে নাই, এখন ওটাকে আপনাকে ভালো করতে হবে, ইমেজ রিটাচিং করতে হবে, তাহলেই আপনি এই ধরনের পুরো ফাংশনগুলো আপনাকে জানতে হবে, ইউজ করতে হবে। আর আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, কোনো একটা বায়ার আমাকে ইমেজ দিয়ে দিচ্ছে, এটাকে একটু তুমি রিটাচিং করতে হবে কিনা, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, ম্যান অফ, শেষ। এর বেশি চিন্তা করতে আমরা চাই না, এত কার্ভস, এক্সপোজার, এটা সেটা অমুক তমুক করে একদম ইমেজকে ভালো করতে হবে, ওটা তো আমার কাজ না। ইমেজকে ভালো করা আমার কাজ,
আমার কাছে তো ডিজাইন করে, এখন ডিজাইনের প্রয়োজনে আমাকে ইমেজটা ইউজ করতে হবে, যতটুকু ভালো করা যায় আমি করে নিলাম। ওকে, তাহলে এরপরে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু অপশনগুলো শো করবে না। তাহলে কার্ভসে এখানে মূলত আমরা কাজ করি ইমেজের ক্ষেত্রে। ইমেজের তিনটা চ্যানেল হয়, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তাহলে কোনো ইমেজের আপনার যদি মনে হয় তিনটাকেই একটু আপগ্রেড করতে হবে, তিনটাকেই একটু বাড়াইতে হবে, তাহলে আপনি এই RGB চ্যানেল নিয়ে কাজ করেন। কীভাবে কাজ করবেন? একটু আপনি বাড়াই দেবেন, তাহলে রেডও বাড়বে, গ্রিনও বাড়বে, ব্লু বাড়বে, সব একসাথে বাড়লো, তখন একটু চেঞ্জ বুঝতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার এখানে শুধুমাত্র রেডটা একটু বাড়াইতে চাই, যদি ওই ইমেজে কোনো রেডে নেই, রেড আছে নাই, তাহলে রেড পার্টটা একটু বাড়াইতে চাই, এই কার্ভসের শর্টকাট হচ্ছে Ctrl+M, হ্যাঁ Ctrl+M। কারণ Ctrl+C কেন হবে না? ওই যে Ctrl+C দিলে কপি হয়, কারণ ওই যে কমান্ডটা যে ডাবল হয়ে যাচ্ছে, এই জন্য একটু ডিফারেন্ট কিছু শর্টকাট আছে। এখানে আর ওই Ctrl+C আসবে না, কারণ Ctrl+C দিয়ে আমরা কপি করি, সেই জন্য এখানে এই ক্যানভাসের জন্য কার্ভসের জন্য কমান্ডটা একটু আলাদা, Ctrl+M। মানে এগুলো হচ্ছে ওই আপনার মনে করেন যে একটু এক্সেপশনাল, এগুলো দুই একটা মুখস্থ করে ফেলতে হবে যে কার্ভসের জন্য Ctrl+M। এখন মনে করেন যে ইমেজের মধ্যে ইমেজটা একটু লাল হয়ে গেছে, কখন লাল হবে জানেন? আপনি যখন সানসেটের সময় ছবি তুলবেন, পিছনটা লাল, এই সময় যদি আপনি ছবি তোলেন দেখবেন যে আপনার মুখটাও একটু লালচে হয়ে গেছে। এখন ওই মুহূর্তে আপনার লালটা একটু কমানোর দরকার ইমেজের মধ্যে থেকে, আর কিছু দরকার নেই। তখন আপনি কী করবেন? রেড চ্যানেলটা সিলেক্ট করেন, করে একটু রেডটা কমাই দিলেন, সামান্য একটু কমাই দিলেন, দেখলেন যে হ্যাঁ এবার ঠিক লাগতেছে। এই যে মানে স্পেসিফিক ওই মুহূর্তটাতে আপনাকে রেডটা লাগবে না, ওটা তো অন্য জিনিস। চোখের মধ্যে লাল তো ফ্ল্যাশের কারণে, সেটা তো রেড আই, সেটা তো আমরা দেখাইছি। ক্লাস দেখেন নি ভাই? রেড আই নিয়েও আমরা কথা বলছি, আপনি একটু প্লিজ একটু আগের ক্লাসগুলো দেখে নিন একটু সময় করে, 2-3 ঘন্টা লাগবে সবগুলো ক্লাস শেষ করতে গেলে। হ্যাঁ, তাহলে ওখানেও আমরা কথা বলছি রেড আই নিয়ে। রেড আই একদম ইজি বিষয়, ফ্ল্যাশের কারণে যদি চোখ লাল হয়ে যায়, রেড আই টুল আসছে, রেড আই টুল দিয়ে ক্লিক করলেই ন্যাচারাল আই হয়ে যায়। ওকে, আমরা বলতেছি ওভারঅল ইমেজের কথা। পুরো ইমেজটার মধ্যে লালচে ভাব হয়ে আছে একটা, এগুলো স্পেসিফিক কত মুহূর্তে হয়, যেমন আপনি সানসেটের সময় তুলছেন, কারণ আকাশটা লাল হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা লাল, ওই রেড রিফ্লেক্ট হয় আপনার চেহারার মধ্যে, একটা রিফ্লেকশন তৈরি হবে লেন্সের মাধ্যমে। তখন আপনি কি করতে পারেন? কার্ভস থেকে রেড চ্যানেলটা সিলেক্ট করে রেডটা একটু কমাই দেন। ওকে, তাহলে আপনি বুঝলেন যে হ্যাঁ ওকে এবার ঠিক আছে, হয়ে গেল, অতটুকুই কাজ। আচ্ছা, আবার মনে করেন এমন একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেখানে সবুজটা বেশি হয়ে গেছে, একটা প্রকৃতির মাঝে ছবি তুলতে গেছেন, সবুজটা বেশি মনে হচ্ছে আপনার কাছে, আপনি সবুজটা একটু, তখন গ্রিন চ্যানেলটা নিয়ে কাজ করেন। মানে এগুলো না করলে বুঝতে পারবেন না, স্পেসিফিক ইমেজ লাগবে এগুলোর জন্য। মানে এখন কোন ছবির মধ্যে গ্রিন বেশি আছে ওরকম একটা ছবি লাগবে আমার, তখন আমি সে যদি একটু কমাই, তাহলে আপনাকে একটা পারফেক্ট উদাহরণ দিতে পারতাম যে এইটা। কিন্তু ওই ধরনের ইমেজ পাওয়া তো ঝামেলা, কই পাবো আমি ওই ধরনের ইমেজ? যাই হোক, তাহলে আপনি একটু বিষয়টা একটু মাথায় রাখেন, পুরো বিষয়টা, তাহলে আপনার জন্য এগুলো ব্যবহার করা পরবর্তীতে ইজি হবে। আপনি একটু গ্রিনটা কমাই দিলেন, দেখেন গ্রিন কমাইলে কালার চেঞ্জ হয়ে গেল, নর্মালি ছিল এইটা, কালার কমাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়াইলে চেঞ্জ হচ্ছে, বাড়াইলে গ্রিন বেশি হয়ে যাচ্ছে, কমাইলে। তো এই ক্ষেত্রে কি দরকার নাই, এই ক্ষেত্রে দরকার ছিল না, এই জন্য প্রয়োজন নেই, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমেজের যদি কখনো রেড, গ্রিন, ব্লু এই তিনটে নিয়ে যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে আপনি কার্ভস ইউজ করবেন। ওকে, ডান। এরপরে আমরা আসতেছি এই যে এক্সপোজার, ভেরিয়েন্স, এইগুলো আসলে টোটালি আমাদের কোনো দিনও কাজে লাগবে না। যদি আপনি ফটোগ্রাফার হন তাহলে আপনার কাজে লাগবে, কারণ একটা ইমেজের ওই ভাইব্রেন্স, এক্সপোজার কতটুকু ইউজ করতে হবে এগুলো আমাদের না জানলেও চলবে, কারণ এগুলো যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তারা জানুক, তারা জানলেই হবে, এটা আমাদের পার্ট না। ওকে, কারণ ফটোশপ বিভিন্ন সেক্টরের মানুষ ইউজ করে, শুধু আমরা ইউজ করি না, ফটোগ্রাফাররা ইউজ করে, অনেক আর্কিটেকচাররাও ইউজ করে, হ্যাঁ, তো এরাও ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। অতএব যে যার প্রয়োজনে এটাকে ইউজ করতেছে সে সেইভাবে এটাকে ইউটিলাইজ করবে। আমাদের যেগুলো জানার দরকার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অতএব ইমেজের এই বিষয়গুলো নিয়ে আপনারা খুব একটা না জানলেও চলবে, এগুলো নিয়ে অযথা আমি যদি এগুলো নিয়ে করতে চাই তাহলে আরও 3-4টা ক্লাস আমার নষ্ট হয়ে যাবে, সবগুলো ডিটেলসে কথা বলবে, কিন্তু আপনি কোনোদিন এগুলো ইউজ করতে পারলেন না, তাহলে আমার ওই সময়টা নষ্ট করে কী লাভ হলো? সেজন্য আমরা সময়গুলো নষ্ট করতে চাই না, কারণ আমাদের ডিজাইন সেকশনে অনেক
সময় দরকার হয়, অনেক দিন সময় লাগে আমাদের এগুলো শেষ করতে। ওকে, তাহলে এগুলো যদি আপনি খুব বেশি মানে কিউরিয়াস হন, একটু ইউটিউব দেখে নিন, মানে এগুলো নিয়ে যথেষ্ট ভিডিও আছে। আপনি একটু ইউটিউবে গিয়ে সার্চ দেবেন হাউ টু ইউজ ভাইব্রেন্স অন ফটোশপ, একদম কয়েকশো ভিডিও পেয়ে গেলেন একটা টপিকের উপরে। দেখে নেন 2 মিনিট 3 মিনিটের ভিডিও, দেখলেই চট করে বুঝে যাবেন যে এটা কী জিনিস। এই হচ্ছে বিষয়, আমরা এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। এখান থেকে আমরা এটা ইউজ করি, সিলেক্টিভ কালারটা ইউজ করি। সিলেক্টিভ কালারটা লাগে মাঝে মাঝে, ধরুন ওই যে ইমেজের কাজ করতে গিয়ে স্পেসিফিক কতগুলো কালার নিয়ে কাজ করতে হয়। যেমন বলতেছে যে ইউলোটা নিয়ে একটু কাজ করতে চাই, তাহলে আমি ইউলোটা সিলেক্ট করলাম, যেহেতু এই ইমেজের মধ্যে ইউলো আছে, এইটাকে আমি একটু হাইলাইট করতে চাই। আপনি এখান থেকে ইউলোটা একটু বাড়াই দেন, খেয়াল করেন আমি কমাই দিলাম বাড়াই দিলাম, কী হচ্ছে পার্থক্যটা বুঝতেছেন? হ্যাঁ, নর্মালি ছিল 0, হ্যাঁ খেয়াল করেন আমি এটাকে 100 করে দিলাম। এখন আপনি একটু প্রিভিউ করেন, বুঝতেছেন কী হয়েছে? ইয়েলোটা আরও রিচ হয়েছে, ডিপ হয়ে গেছে, মানে এখন আরও একটু অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে। তাহলে শুধু ইয়েলো, আর অন্য কালার কালার চেঞ্জ হয়েছে না। তাহলে এরকম ইমেজের স্পেসিফিক কোনো কালার নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে সিলেক্টিভ কালার থেকে যে কালারটা নিয়ে কাজ করবো সেই কালারটা দেখায় দেওয়ার পরে আপনাকে ইয়েলো বারটা মেনটেন করতে হবে। এই যেখানে যে ইয়েলো বারটা আছে, এটা আপনি একটু বাড়াবেন কমাবেন করে দেখবেন যে কোনটাতে ভালো লাগে। তাহলে এইভাবে করে আপনি যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে ওকে করে দেন, ডান, তাহলে আপনার ইমেজের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এডিশনাল কাজ এগুলো যে আপনাকে টাকা দেবে না, অতএব এত মাথা ব্যথা আমাদের তো করার দরকার নেই। আমাদের মূল কাজ ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করে ফেলছি আমি, এরপরে যা করবেন সব বোনাস ফ্রি কাজে এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। ওকে, আপনি যদি বলেন না আমার প্রফেশনই হবে ইমেজ রিটাচিং, আপনি ইমেজ রিটাচিংয়ের উপরে গিক দিচ্ছেন, তবেই কিন্তু আপনাকে আবার সব ডিটেলস জানা লাগবে। তো এখন এআই চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এগুলো যারা কাজ করতো তারা এখন পথে বসে যাবে। এখন এমন সফটওয়্যার চলে আসছে, ইমেজ দেবেন, ক্লিক করবেন, যা যা লাগবে সব করে নিয়ে ইমেজ আউটপুট দিয়ে দিল। তার মানে এখন আমি কেন যাব মানুষের কাছে টাকা খরচ করে? ওয়েবসাইটে বেরিয়েছে শত ফ্রি ওয়েবসাইট, ইমেজ দিলেই ইমেজ রিটাচিং করে দিচ্ছে, তাহলে আর মানুষের কাছে টাকা দিয়ে করার দরকার কি? অতএব এইগুলো আস্তে আস্তে এখন খুব হয়ে যাবে আর কি। যারা ওই ক্যাটাগরিতে কাজ করতো তারা এখন কাজে পায় না। একটা সময় খুব কাজ পাইত, $1000 কামাইছে, এখন নাই, এখন আর কিন্তু ডিজাইন কোনো সফটওয়্যার পারবে আপনার মতো ডিজাইন করে দিতে? এখন পারবে, একই ডিজাইন বারবার দেবে, তো একই ডিজাইন মানুষ নিতে চায় না। যেদিন দেখবেন টেমপ্লেট কেউ কখনো কিনতে চায় না। আপনি অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, গ্রাফিক রিভার আছে, এগুলোকে বলা হয় স্টক সাইট। এগুলোতে হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে। বায়ার ইচ্ছা করলে ওখানে যে একটা ডিজাইন কিনে নিয়ে এসে ইউজ করতে পারে, দামও কম, কিন্তু সে তা না করে $5 জিনিসটা $50 দিয়ে করে নিচ্ছে, কারণ ওটা তো হচ্ছে টেমপ্লেট। ও হাজার মানুষ ওটা ডাউনলোড করতে পারে, হাজার মানুষ ইউজ করতে পারে, সেই জন্য ওগুলো নেয় না। আর আমাদের কাছে যেগুলো করতেছি আমরা ইউনিক কিছু তৈরি করতেছি, এই ইউনিকটার জন্যেই তারা আমাদের কাছে সারা জীবন আসতেই থাকবে। যতই বড় সফটওয়্যার আসুক, ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন কোনদিন সফটওয়্যার করে দিতে পারবে না যদি আপনি কমান্ড না দেন। আপনি কমান্ড না দিলে সফটওয়্যার কী ডিজাইন করবে? ওখানেও তো ডিজাইন রাখতে হবে, সফটওয়্যার তো একা একা ডিজাইন বানাবে না, ডিজাইন অনেকগুলো দিবেন। সে হয়তো যেটা করতে পারে মডিফাই করে ওগুলোকে কম্বাইন করে আরও নতুন কিছু তৈরি করতে পারে, কিন্তু আপনাকে ইনপুট কিছু ডিজাইন তো দিতেই হবে, সেগুলো আবার কে দেবে? হ্যাঁ, তাও ধরেন না আপনার আরও 20, 30, 50 বছর, আমরা দুদিন বাসা আমাদের দরকার নেই। আমরা 10 বছর ফ্রিল্যান্সিং করলে আলহামদুলিল্লাহ, আমার 5 বছর 6 বছর হয়েছে, আমি আর 4 বছর করবো আলহামদুলিল্লাহ, আর বেশি দরকার নেই আমার। 4 বছর করলে এনাফ, বাকি জীবন আমি বসে থাকবো। চলবে তো, চলবে না? ইনশাল্লাহ চলবে। যদি আপনি ওইভাবে করতে পারেন ফ্রিল্যান্সিংটা 10 বছর যদি করতে পারেন, আর দরকার নেই। এটাই হচ্ছে বিষয়। তো এটাই হলো বিষয়। যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো করব। আর কি আছে আমাদের আলোচনা করার মতো? আমরা আর এখান থেকে আলোচনা করার মতো তেমন খুব একটা কিছু পাচ্ছি না, যেটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, আলোচনা করতেই হবে। ঠিক আছে, যদি লাগতো আপনাদেরকে বলতে হইতো না, আমরা নিজেরাই বলে দিতাম যে এইটা আমাদের সবসময় কাজে লাগে না। যদি লাগে না সেজন্য আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের ইমেজ রিটাচিং নিয়ে আলোচনা। তাহলে একটা ইমেজকে আপনি যা রিটাচ করছেন এনাফ। মনে করেন এটা ছিল আমাদের মূল ইমেজ, আর এটা আমাদের দেখেন, খেয়াল করেন, এটা ছিল মূল ইমেজ, আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, আবার রিটাচও করছেন, যতটুকু করছেন এনাফ।
বা তাতেই খুশি হয়ে যাবে, কারণ ফ্রি জিনিস পাইলে অল্প পাইলেও খুশি হয়, তাই না? এই হচ্ছে বিষয়। ওকে, এখন বলেন এই বিষয়গুলো কি বুঝলেন? এখন এগুলো বোঝার বিষয় না, এগুলো বাসায় দিয়ে একটু করার বিষয়, এগুলো মুখস্থ করার বিষয় না যে আমি মুখস্থ করে ফেলবো, তাই হবে না। এটা একটু করতে হবে, একটু ইমেজ নিয়ে 2-4টা ইমেজ ডাউনলোড করবেন, সময় কাটাইতে হবে। মানে এগুলো নিয়ে কাজ করতে গেলে একটু পিসির সামনে বসে সময় কাটাতে হবে। যেমন আমি উদাহরণ দিই, আমি 3 সালে, আমার মনে আছে একদিন 2003 সালে প্রথম যখন আমি কম্পিউটার কিনি, একদিন রাতে বসছিলাম, একটা মাঠের মধ্যে গরু আছে, গরুটাকে রিমুভ করব, ফজরের আজান দিছিল আমার। মানে আমি জানতাম না তো কাজ, আমি তো ট্রেনিং করি নেই, কিন্তু আমার খুব ইয়ে ছিল যে আমি কীভাবে মানুষ রিমুভ করে ব্যাকগ্রাউন্ড, মানে একটা ইমেজ থেকে। এখন আমরা সেটা 10 সেকেন্ডের মধ্যে করতে পারি, তাই না? তো এরকম তখন তো অজানা উদ্দেশ্যে কাজ করতাম, কোনো উদ্দেশ্য ছিল না, ভালো লাগা থেকে কিভাবে করে মানুষ, সেই ইয়া থেকে প্র্যাকটিসে বসা। তো এরকম আপনারা তো এখন একটা উদ্দেশ্যের জন্য কাজ করতেছেন, যে এই কাজ শিখলেই তো ফ্রিল্যান্সিং করব, টাকা আসবে, তাই না? আর আমরা উদ্দেশ্যবিহীনভাবে কাজ করতাম। তো ওইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আর আপনার এটা নিয়ে নেগেটিভ কোনো চিন্তাভাবনাও আসবে না। ওকে, ডান। তাহলে ইমেজ নিয়ে এই হলো মোটামুটি আমাদের আলোচনা, আর তেমন কোনো আলোচনার বিষয় নেই। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনটা মাঝে মাঝে করতে হয়। যেমন আমাদের একটা টপিক আছে বুক কভার, বুক কভার ডিজাইন। এই বুক কভার ডিজাইন করতে গেলে অনেক সময় আপনাকে ম্যানিপুলেশন করতে হবে। কারণ কি, এমন একটা থিম, আসলে ওই থিমের সাথে মিল রেখে ইমেজ পাওয়া খুব কঠিন। ধরেন ও চাচ্ছে যে মানে ওর বইয়ের টপিক অনুযায়ী সে চাচ্ছে যে একটা মানুষ হাতের মধ্যে একটা লাইট নিয়ে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, অথবা হাতের মধ্যে কোনো কিছু রেখে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। এখন বলেন এইরকম ইমেজ কই পাবেন আপনি? পাওয়া যাওয়া সম্ভব কি? এরকম চাইলেই কি এরকম ইমেজ পাওয়া যায়? তখন আমাদের কী করতে হয়? তখন আমাদেরকে ম্যানিপুলেশন করতে হয়, মানে 2 বা ততোধিক ইমেজ একসঙ্গে করে একটা ইমেজ তৈরি করতে হয়। এটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। আমরা যদি একটু দেখি, ইমেজ ম্যানিপুলেশন, এগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। দেখেন, অর্ধেকটা পানির নিচে সাইকেল, অর্ধেকটা মানুষটা উপরে সমুদ্রের মধ্যে সাইকেল চালাচ্ছে, ঠিক আছে? আর দেখেন রেল লাইন ক্যামেরার লেন্সের মধ্যে ঢুকে যাচ্ছে, বাচ্চাটা সেদিকে হারিয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখেন, বাল্বের ভিতরে একটা মাছ, ওখানে আবার সাঁতার কাটতেছে, ওখানে আবার আর একটা জগৎ। আবার বাল্বটা কিন্তু ছিল মাঠের মধ্যে পড়া, মানে মাঠের মধ্যে একটা লাইট, সেই লাইটের ভিতরে আবার মাছ, ওর ভিতরে আবার সমুদ্র। বুঝা গেল? তাহলে এইটা কি কখনো সম্ভব? ন্যাচারালি একটা ইমেজ এরকম সম্ভব না। এটাকে ম্যানিপুলেট করতে হয়। ম্যানিপুলেট করে, যেমন দেখেন বেস্ট একটা এক্সাম্পল, যেটা বলতে চাইছিলাম, এই ধরনের একটা এক্সাম্পল, যে সাগরের মধ্যে আপনি ব্রিফকেসের মধ্যে লাইট নিয়ে সাহায্যের জন্য ইয়ে করতেছেন, তার থিমটাই এরকম সে থিম চাচ্ছে, সাপোজ বুক কভার ইউজ করবে। তাহলে এই ধরনের কাজগুলো আপনি কীভাবে করবেন? এই ধরনের কাজগুলো করার জন্য আমাদেরকে ইমেজ ম্যানিপুলেশন করতে হয়। তো হিসেবে কীভাবে করা যেতে পারে? তাহলে এখানে প্রথমে সবার আগে আপনাকে একটা, মানে আপনি সি ইমেজ অথবা সাগরের একটা ছবি দিলেন, যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো কিছু নাই, ঠিক আছে? শুধু একটা সাগরের ইমেজ। আচ্ছা, আপনি যদি বলেন যে একটা ব্রিফকেসের উপরে বসে থাকবে, তাহলে একটা জেনারেল ব্রিফকেস আপনি আগে কালেক্ট করেন। সার্চ করলে পাবোই আমরা, শুধু ব্রিফকেস পাবো না, ব্রিফকেস লিখে যদি সার্চ করি এরকম পাবো। তারপরে আমরা শুধু একটা মেয়ের যদি বসে থাকি, যে একটা মেয়ে বসে আছে কোথাও, বসে থাকা মেয়ের ছবি পাবো না? পাবো। আবার যদি এই ধরনের লাইট প্রয়োজন হয়, যে হারিকেন টাইপের, এটাকে ইংলিশে কী বলে, ল্যাম্প, হ্যাঁ, তাহলে ল্যাম্প লিখে যদি সার্চ করি আমরা খুঁজে ইন্ডিভিজুয়ালি এটা পাবো। আর পাখিগুলো ওই সমুদ্রের মধ্যে এরকম পাখি সহ ছবি পাবেন আপনি। তাহলে এখন কী হবে, এটা আলাদা একটা ছবি, এটা একটা আলাদা ছবি, এটা একটা আলাদা ছবি, এটা একটা আলাদা ছবি, এই 4টা ছবিকে মিলায় একটা ছবি বানাইতে হবে। এটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। তাহলে এখন এইগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওই 4টা ইমেজ খুঁজে পাওয়া। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে 4টা ইমেজ আপনাকে কালেক্ট করা। তাহলে আপনাকে একটু গুগলে কালেক্ট করতে হবে,
যেমন আপনি একটু দেখেন তাহলে আপনার আইডিয়া আসবে যে ইমেজ ম্যানিপুলেশন কাকে বলে। এই ধরনের এটা একটা ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে? দেখেন হাতের মধ্যে রেল লাইন দিয়ে মানুষটা চলে যাচ্ছে। তা আমরা যদি এই ধরনের একটা জিনিস বানাইতে চাই তাহলে কীভাবে করতে পারি? তাহলে সবার প্রথমে আমাকে লাগবে মোবাইল হোল্ডিং অন এ হ্যান্ড, এরকম একটা লাগবে যে একটা মানুষ মোবাইলটা ধরে আছে হাতের মধ্যে। তাহলে আমি সবার প্রথমে ওইরকম একটা ইমেজ সার্চ করি। আচ্ছা বুঝলাম, এই যে এই ধরনের একটা ইমেজ দরকার আমার, তাই না? আমি এই ধরনের একটা ইমেজ খুঁজতেছি যে মানুষ ধরে থাকবে, সেখানে আমি ট্রেন লাইন থাকবে, সেখানে আবার একটা মানুষ ওই যদি ট্রেন লাইন দিয়ে ঢুকে যাবে, তাহলে আপনার এটা ওরকম পারফেক্ট ইমেজ লাগবে, তাই না? সাপোজ এই ধরনের দিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু প্রসেসটা শিখিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে সময় যখন পাবেন তখন আপনারা বানাবেন। তাহলে প্রথমে আমরা এটা আবার পিএনজি ইমেজ, আমাদের দরকার, জেপিজি ইমেজ দরকার, এটা ঠিক আছে, ওকে আমরা কপি করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ থাকলে আরও ভালো লাগতো, যাই হোক ব্যাপার না। আপনি প্রসেসটা শিখেন, ইমেজ কী সেটা তো আপনি কালেক্ট করবেন, আপনি করবেন। এটা একটা ইমেজ, একটা ইমেজ হইলো, ওকে। এবার আমাদের লাগবে কি, আরেকটা ইমেজ লাগবে রেল লাইন। রেল লাইন লাগবে না? আমরা মেইন এক্সাম্পলটা কেমন দেখলাম, এই যে এরকম যে এটা রেল লাইনটা ওইখানে হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে একটু জুম করে নিতে পারি। এই ইমেজটাকে আমরা ট্রান্সফর্ম করে শিপ অল্টার চেপে ধরে একটু জুম করে নিলাম। এই যে এইভাবে আমরা এটাকে জুম করে নিলাম, ওকে। এখন আমার লাগবে আরেকটা ইমেজ, রেল লাইন। ট্রেন লাইন, আচ্ছা এই ধরনের এখন আমাকে কার্ভ লাগবে, তাই না? এই যে এরকম কার্ভ, এরকম খুঁজতেছেন আপনি, তাহলে এইটা লাগবে এখন আমার। আমি সাপোজ এটা লাগবে, আমি কপি করে নিলাম, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, আসছে ইমেজটা। এখন পারফেক্ট হয়তো বা হবে না, কিন্তু আমি প্রসেসটা তো দেখাইতে পারবো, তাই না? তাহলে আমরা আগে এইটার কাজটা করি, এই যে এটা। তাহলে এখানে কী হবে, শুধু ট্রেন লাইনটা মোবাইলের মধ্যে ঢুকবে, বাকিগুলো থাকবে না, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে উপরের যে ইমেজটা, এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা যদি নিচের দিকে আসি, এখানে একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্ক ক্লিক করলাম, তাহলে এখানে মাস্কিংটা অ্যাড হলো। এবার আমাকে যেটা করতে হবে, এই লেয়ারে থাকা অবস্থায় আমাকে ইউজ করতে হবে ব্রাশ টুল। কী ইউজ করবেন? ব্রাশ টুল। ব্রাশ টুলটা হবে জেনারেল ব্রাশ, কোনো গাছপালা পাখি পর্বত না, আবার জেনারেল ব্রাশ, ওকে। ব্রাশ টুল ইউজ করবেন। আর মনে রাখতে হবে এখানে আপনার কালারটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ? আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার পরে আপনি যেটা করবেন যে আপনি ব্রাশের সাইজটা বড় করে নেন, নিয়ে আপনি এইটাকে সিলেক্ট করেন। হচ্ছে না, আমরা কি ব্রাশ টুল নিছি তো? ও, এটাও চেঞ্জ হয়ে গেছে। এটা হবে উপরে ব্ল্যাক, নিচে হোয়াইট। খেয়াল করেন, আপনি এইভাবে করে ব্রাশ করতেছেন। আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে যে আপনার যদি ভুল করে বেশি কেটে গেছে, হ্যাঁ, আপনি এবার এটাকে সুইচ করেন, ঘুরে দেন, আবার অ্যাড হবে, ঠিক আছে? তার মানে যদি আপনার ভুলও হয়ে যায়, আপনি আবার অ্যাড করতে পারবেন। তো আমরা এটাকে কী রাখবো, ব্ল্যাকটা রাখবো। ব্ল্যাক রাখলে রিমুভ হবে, আর হোয়াইট রাখলে অ্যাড হবে। এখন আপনি এটাকে ছোটো বড়ো করতে পারেন সুন্দর করে। এগুলো মোটামুটি একটু ধৈর্যের কাজ, যতটা পারফেক্টলি করতে পারবেন ততটা সুন্দর একটা রেজাল্ট আসবে। এইভাবে করে আপনি সুন্দর করে এটাকে এখানে অ্যাড করলেন, তাহলে বাইরের অংশগুলো থাকলো না। যেটা বিষয় হলো যে আপনি বলতে পারতেন ভাই আমি তো এটা ইরেজার দিয়ে ইউজ করতে পারতাম, ইরেজার টুল দিয়ে
পারতেন না? সফট ইরেজার দিয়ে পারা দিত, কিন্তু এখন যদি আপনার এটা আবার ফিরে আনার প্রয়োজন পড়তো, ফিরে আনা যেত না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সুইচ করে দিলাম, আবার ব্রাশ টুলে গেলাম, আবার আমি ব্রাশ করতেছি, ফিরে আসতেছে। বুঝে গেল? এই জন্য মাস্কিং করে কাজটা করতে হয়। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের আবার কি লাগবে, যে একটা মানুষ এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এখন একটা মানুষ লাগবে। তাহলে একটা মানুষ তাহলে মনে করেন একটা মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, পরে ওকে আমরা ওইখানে নিয়ে যেয়ে বসাই দেবো লাইনের উপরে, তুই মর বেটা লাইনের মধ্যে। তাহলে এখন ওরকম একটা পারফেক্ট মানুষ লাগবে না আপনার, যে ধরেন এই কিন্তু কোথায় দেখেন মাটিতে হাঁটতেছিল, আর কোথায় নিয়ে যায় আপনি ওকে লাগাই দেবেন। আবার আমরা একে নিলাম, কপি করে নিলাম, আমরা এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে এখন ও যাচ্ছে ডান দিকে, তাই না? তাহলে আমার তো দরকার বাম দিকে, আমি এবার ট্রান্সফর্ম করে এটাকে ফ্লিপ করে নিতে পারি। বুঝছেন কি, যে ইমেজকে ফ্লিপ করা যায় ট্রান্সফর্ম করে। আমরা যদি নিচের দিকে অপশনে আসি, তাহলে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আপনি যদি পাটা উপরে উঠে দিতে চান, পা উপরে উঠে গেল, তাহলে আপনি ফ্লিপ ভার্টিক্যাল করে দেন। তাহলে এখন ছোটো করার প্রয়োজন পড়লে শিপলটা চেপে দিয়ে ছোটো করেন। আপনার লাগবে এরকম। আমরা কি ফ্লিপ করছি? এটাই থাক, ওটা হচ্ছে না, তা অবশ্য উল্টো দিকে যাচ্ছে বেচারা। যাক, সমস্যা নেই, বোঝা গেলেই হলো। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমরা এই পজিশনে রাখলাম। এখন আমরা মানুষটাকে রেখে বাকি ছবিটাকে রাখবো না। তাহলে আবার এখানে মাস্কিং করব। ঠিক আছে? মাস্কিং করে আমরা এটাকে ব্ল্যাক করে দিব। আমরা ব্রাশ টুলে যাব, যে আপনি একটু সুন্দর করে এটাকে রিমুভ করবেন। আচ্ছা, আমরা মাউসটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে তারপরে এখানে নিতে পারি না? পারেন, কিন্তু মাস্কিং বলে না ওটাকে, ওটা মাস্কিং হবে না। এখানে টেনশন নাই তো, মানুষ চলে গেছে, কী ক্ষতি, আবার ঘুরে নেন, আবার ফিরে আসবে। ঠিক আছে? রিল্যাক্সে কাজটা করতে পারতেছেন আপনি, প্যারা নেই, টেনশন ফ্রি হয়ে কাজটা করতেছেন। জাস্ট ব্রাশটা ছোটো করতেছেন, প্রপারলি আপনি এগুলোকে রিমুভ করে দিলেন। একটু বড় করে নেন, ছবিটাকে একটু জুম করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন। একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, একটু বড় করে নিয়ে সুন্দর করে এক্স্যাক্টলি জায়গা মতো এগুলো যত সুন্দর করে ধৈর্য সহকারে করবেন, তত সুন্দর রেজাল্ট আসবে। সময় লাগে একটু। হ্যাঁ, এই জায়গাগুলো আরও আছে, আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাচ্ছি। আপনি যদি কখনো প্রয়োজন পড়ে, আপনি যখন কাজ করবেন, তখন এটা আপনি সিরিয়াসলি করেন। একটু আরও জুম করে একদম সাইড টেটগুলো যত সুন্দর করে করা যায়, স্মুথলি হবে। তাহলে এটা বেশি ঢুকে গেল। তাহলে আমরা কি করতে পারি, এক্স করতে পারি। এক্স প্রেস করলে আবার ঘুরে যায়, আবার এক্স দিলেন, দেখেন আপনার কোথাও যাইতেও হবে না। আপনি এই টুলে থাকবেন, এক্স প্রেস করবেন। যদি রিমুভ করতে চান, তাহলে এক্স থাকলে ব্ল্যাক থাকলে তো হবে, এখন সাদা করা দরকার, এক্স প্রেস করবেন, সাদা হয়ে গেল। আবার এক্স করবেন, মানে কি এখানেই কাজ হচ্ছে, কোনোখানে আপনাকে কোনো কিছু করতেই হচ্ছে না। এই এক্স প্রেস করে আমরা এটাকে সুইচ করতে পারি। এইভাবে করে আপনি একটা ছবি তৈরি করে ফেললেন। তাহলে এইভাবে করে মূলত ম্যানিপুলেশনটা করতে হয়, এটাকে বলা হয় মাস্কিং করা। আমরা মাস্কিং করে এই ধরনের ইমেজ ম্যানিপুলেট করতে পারি। বুঝা গেল? এগুলো কখনো লাগলে আপনি ইউজ করবেন, এটা একদম এসেনশিয়াল কিছু না। যদি কখনো লাগে তাহলে আপনি ইউজ করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খুঁজেই পাই, ওই ধরনের ইমেজ খুঁজেই পাওয়া যায়। যদি এরকম কোনো ইমেজ লাগে, শাটার স্টক, লক্ষ লক্ষ কোটি কোটি ইমেজ খুঁজে পাওয়া যায়। যদি কখন প্রয়োজন পড়ে, শাটার স্টক থেকে আপনি ইমেজ কালেক্ট করতে পারেন। এই হলো মোটামুটি আমাদের ইমেজ রিটেসিং নিয়ে, ইমেজ এডিটিং নিয়ে আলোচনা। তো হ্যাঁ, পেন টুল দিয়ে মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা করতে চাই না। সেক্ষেত্রে যেটা আমরা বলি, যে পেন টুল দিয়ে মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনার বহুত প্যারা। ছেলেদের ক্ষেত্রে আমরা তো পারি, ছেলেদের ক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। মনে করেন যে এই ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, ছবিটাকে আপনি কপি করে নেন, ফটোশপে যান, নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করে ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, পেস্ট করে দিলেন। সরি, এটা কপি হয়নি,
কপি না হলে ওইটা ইয়ে করবে না, অস্থির হয়ে যায় মানুষ। আচ্ছা এইটাকে আপনি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। খেয়াল করেন এই যে চুলগুলো আছে, তাই না? এখন এই চুলগুলো কি পেন টুল দিয়ে করা সম্ভব? তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? পেন টুল দিয়ে আপনি হাতার চেষ্টা করলেও যেতে পারবেন না, পারফেক্ট রেজাল্ট আসবে না। সেই জন্য আমরা বলি যে যেহেতু চুলের ইস্যুটা আছে, সেই জন্য আমরা মেয়েদের এক্সাম্পল দিচ্ছি না, কারণ মেয়েদের ছবি দেখতে গেলে আবার উল্টোপাল্টা ছবি চলে আসবে। এটা দিয়ে বুঝেন, প্রসেসটা একই। হ্যাঁ, তাহলে আপনি এইটা পেন টুল দিয়ে যদি ইউজ করতে চান, পারবেন এই চুলটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে? সম্ভব না। তাহলে আমাদের কী করতে হবে? একদম স্ট্রেট করে দিতে হবে, একদম রাউন্ড কাটিং হয়ে গেল, ওর স্টাইলিশ চুল নাই আর, একদম রাউন্ড ভদ্র ছেলে হয়ে যাবে, তাই না? আর তো কিছু থাকবে না। ডিরেক্ট আমরা যদি যাই পেন টুল দিয়ে, এটা থাকবে। আপনি যদি বলেন ভাই আমি জুম করে এইভাবে এইভাবে যাবো, নিচে আবার দেখবেন সাদা শো করবে। তো আমরা সেই ক্ষেত্রে যেটা বলি যে এই লেটেস্ট সফটওয়্যারগুলোতে এই অপশন দিয়ে দিছে, আপনি ইমেজটা সিলেক্ট করেন, প্রপার্টিসে যান, প্রপার্টিস, এখানে প্রপার্টিস থাকে, না থাকলে আপনি নিয়ে আসবেন কই থেকে? উইন্ডো থেকে দেখবেন এখানে প্রপার্টিস আছে, ক্লিক করলেই চলে আসবে। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন আছে কুইক অ্যাকশন, কুইক অ্যাকশনে ক্লিক করেন, এখানে একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, একটু ওয়েট করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা যেটা করি আরেকটু আমরা ইয়ে করার জন্য আমরা এটাকে আরেকটু যেটা কাজ করি যে ইরেজার ইউজ করেন, সফট ইরেজার। ইরেজার টুলটাকে হার্ডনেসটাকে একদম জিরো করে দেন, জিরো করে দিয়ে একটু ব্রাশটাকে ছোট করে নিয়ে একটু দূর থেকে, সরি এটা কি এই ছবিটাতে যে একটু একটু এগুলা সফট ব্রাশ নিয়ে এই জায়গাগুলো একটু স্মুথ করে দেন, যতটা কম পারা যায় আর কি, সাইডগুলো একটু স্মুথ, এইভাবে করে করতে হবে। তাছাড়া এর বেশি আর কিছু করা যাবে না, মানে ব্যবহার উপযোগী হলেই হলো। এইভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললেন, বুঝে গেল? এইভাবেই আপনাকে করতে হবে, এইভাবে করে আমরা কাজ চালাই ফেলতে পারি এবং এইভাবে করেই আমরা করি, বুঝে গেল? খুব ইজিলি করা যায় এক ক্লিকেই। এটা কিন্তু আবার 18-17-তে নেই এই অপশন, না 18-17-তে এই অপশন নেই, মানে 20-এর পরের ভার্সনগুলোতে এই অপশনটা আছে, ফটোশপ 2020 তার পরের ভার্সনগুলোতে এই অপশন আছে, তার আগের ভার্সনেই এইটা নেই। তখন আমাদেরকে ওই সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন ছিল, হেয়ার মাস্কিং করে আবার এই ব্যাকগ্রাউন্ডের চুলের নিচের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো। তো লেটেস্ট সফটওয়্যার আসার পরে এটা একটু সহজ হয়ে গেছে এবং আরও পরবর্তী সফটওয়্যারগুলোতে আরও সহজ হবে এগুলো। এই যে এআই চলে আসছে, এআই সব করে ফেলে এগুলো। এমন করেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করবে সফটওয়্যারের সাথে, অ্যাড করে দিয়ে দেখবেন এগুলো কাজ আরও সহজেই বুঝে যায় কী করতে হবে। বুঝে গেল কি? তাহলে এই হলো মোটামুটি আমাদের এডিটিং নিয়ে আলোচনা। তাহলে আর আমাদের এডিটিং নিয়ে আর আমরা আলোচনা করব না, এডিটিং পার্টটাকে আমরা এখানেই শেষ করে ফেললাম। হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে আজকে পর্যন্ত যে ক্লাসগুলো হলো আপনারা একটু কাইন্ডলি বাসায় গিয়ে একটু রিভিউ করে নিন, যাতে করে এগুলো টুকটাক কাজে লাগবেই আপনার। একবারেই যে কাজে লাগবে তা না, কাজ করতে গিয়ে দেখবেন আপনার এগুলো কাজে লাগবে। তাহলে আমরা এডিটিং পার্টটাকে আজকে থেকে শেষ করে দিলাম, আমরা নেক্সট দিন থেকে ডিজাইন পার্ট শুরু করব। আমরা ডিজাইন নিয়ে কাজ করতে গিয়ে অনেকগুলো টপিক নিয়ে কাজ করব, মোটামুটি 12 থেকে 13-14টা আইটেম নিয়ে কাজ করব, ঠিক আছে? যাতে করে মার্কেট প্লেসে একটা মানুষ এসে আপনার কাছে যা চাবে তাই যেন আপনি বানিয়ে দিতে পারেন। কারণ একটা ক্লায়েন্ট এসে আপনার কাছে একটা জিনিস বানিয়ে নিয়ে গেলো, কদিন পরে এসে বললো তুমি কি এটা পারো, আপনি যদি বলেন না পারি না, আর সে আপনার কাছে আসবে না। মাথায় রাখতে হবে আপনি একটা মানুষ সারা জীবন, মানে একটা মানুষের জন্য সব ধরনের চাহিদা আপনি পূরণ করতে পারেন, ও যা চাবে তাই যেন বানিয়ে দিতে পারেন। এখন ও তো এসে আপনার কাছে বিল্ডিংয়ের ডিজাইন বানিয়ে যাবে না, তবে ও তো জানে যে আমি কি করি, তো ওই রিলেটেড কাজগুলো নিয়ে তো আপনার কাছে আসবে। এসে বললো তুমি কি ব্রোশিয়ার পারো, আপনি বললেন না পারি না, আর আসবে না আপনার কাছে। অ্যান্ড ধরুন মানে যে প্রথম দিন এসে বিজনেস কার্ড করে নিয়ে গেছে, কদিন পরে এসে বললো তুমি কি লেটার হেড পারো, হ্যাঁ পারি, অর্ডার দিল করে দিলেন। আবার কিছুদিন পরে এসে তুমি কি ইনভয়েস পারো, হ্যাঁ পারি, করে দিলেন। আবার কিছুদিন পরে আসলো তুমি কি থ্যাংক ইউ কার্ড পারো, হ্যাঁ পারি, করে দিলেন। আবার আসলো এসে বললো যে তুমি কি ফ্লায়ার পারো, হ্যাঁ পারি, করে দিলেন। এই যে বারবার করে যখন আপনি করে দিচ্ছেন না, আর সে অন্য কারো কাছে যাবে না, কারণ সে জানে যে আপনি অনেক কোয়ালিটি ডিজাইনার, আপনি সব পারেন মোটামুটি। তাহলে সে অন্য কোনো কিছু কাজের দরকার হলেও এসে আপনাকে জিজ্ঞাসা করবে। আমাদের অনেক ক্লায়েন্ট এসে তুমি কি ওয়েবসাইটে কাজ করো, না সরি আমরা করি না, ঠিক আছে সমস্যা নেই, মানে তাও সে এসে জিজ্ঞেস করে আগে যে তুমি কি ওয়েবসাইট করো কি না, কারণ ওয়েবসাইট ডিজাইন আমরা তো অন্য সেক্টর, এটা অন্য ক্যাটাগরি, ওটা আমরা করি না। তাহলে
আমরা এরকম 12 থেকে 14টা আইটেম নিয়ে কাজ করব এবং প্রপারলি। শুধু আমরা ওই অন্যান্যদের মতো একটা ক্লাস নিলাম, বললাম যে আজকে এটা শেষ, এইভাবে আমরা করি না। যতক্ষণ না আপনি বলবেন যে এইটা হয়নি, এটা আমরা পারতেছি না, মানে যতক্ষণ না বলবেন যে হ্যাঁ পারতেছি, ততক্ষণ এটা চলতে থাকবে ওই টপিকটা। ঠিক আছে? আপনারা যখন বলবেন যে হ্যাঁ ভাই এটা আমাদের কোনো প্রবলেম নাই, তখন আমরা সেই টপিকটা শেষ করব। তাহলে নেক্সট দিন থেকে আমাদের প্রথম টপিকটা হবে বিজনেস কার্ড। কারণ আমরা যখন কর্পোরেট লেভেলে কাজ করি, তখন ব্র্যান্ডিং নিয়ে যখন কাজ করি, তখন ব্র্যান্ডিংয়ের শুরুটা হয় লোগো দিয়ে। ঠিক আছে? একটা কোম্পানির শুরু হয় লোগো দিয়ে। ওকে, এখন সেই লোগোটা আমরা কখনোই স্টার্ট করতে পারবো না স্টার্টিংয়ে, শুরুতেই কখনো আপনি লোগো নিয়ে কাজ করতে পারবেন না। কারণ লোগো নিয়ে কাজ করতে গেলে অ্যাটলিস্ট আমরা বলি 1টা বছর সময় দেন এই কাজগুলোর সাথে, মানে এই গ্রাফিক্সের কাজগুলো নিয়ে আপনি 1 বছর অ্যাটলিস্ট কাজ করেন। তাহলে কি হবে, লোগো কেমন হয়, এই লোগো দেখতে 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 লোগোর প্রতি একটা আইডিয়া তৈরি হবে আপনার। এই যে 1 বছর আপনি মনে করেন যে 200-400 কোম্পানির জন্য কাজ করছেন, হ্যাঁ, তো সেই কোম্পানিগুলো তো লোগোগুলো দেখছেন আপনি। লোগো দেখতে 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 একটা লোগোর প্রতি একটা আইডিয়া চলে আসবে যে রিয়েল এস্টেট কোম্পানির লোগো কেমন হয়, ডক্টরদের লোগো কেমন হয়, লয়ারদের লোগো কেমন হয়। আপনি তো কাজ করছেন, তখন আপনি আইডিয়া চিন্তা করতে পারবেন যে লোগোটা আমি কিভাবে বানাবো। সেজন্য আমরা প্রথমে লোগো নিয়ে কাজ করি না। তাহলে লোগোটা লোগো বাদ দিয়ে দেবে আমাদেরকে। তাহলে লোগোর পরের যে পার্টটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজনেস কার্ড। কারণ একটা কোম্পানির লোক এসে যদি আমার কাছে 12টা আইটেম নেয়, তার মধ্যে একটা জিনিস তার নিজের জন্য, সেটা হচ্ছে বিজনেস কার্ডটা। আর বাকি যে আইটেমগুলো সব অফিসের জন্য, লেটার হেড অফিসের জন্য, ইনভেলাপ অফিসের জন্য, কমপ্লিমেন্ট স্লিপ অফিসের জন্য, প্রেজেন্টেশন ফোল্ডার অফিসের জন্য, ইনভয়েস অফিসের জন্য, ইনভেলাপ অফিসের জন্য, সব অফিসের জন্য, মানে অফিসিয়াল কাজে ইউজ হয় এগুলো। কিন্তু ভিজিটিং কার্ডটা নিজের জন্য ইউজ হয়। আমার ভিজিটিং কার্ড, আমি কার্ডটা মানুষকে বের করে দেবো, এটা কি পচা জিনিস হবে? পচা ডিজাইন নেবে? সেই জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তারা ভিজিটিং কার্ডটাকে। freelancer.com-এ দেখবেন ভিজিটিং কার্ডের জন্য মানুষ $500, $400-500 পর্যন্ত দেয়, শুধু ভিজিটিং কার্ডের জন্য। কন্টেস্ট নামবে, বিজনেস কার্ডের কন্টেস্ট, $500, $200, $300 অ্যাভেলেবেল। মানে কাজ করতে গেলে আপনারা এটা বুঝবেন। হ্যালো, হ্যাঁ, করবো হচ্ছে বিজনেস কার্ড নিয়ে। এবং বিজনেস কার্ডটা এমন একটা টপিক যে প্রচুর কাজ পাওয়া যায়। freelancer.com-এ শুধু বিজনেস কার্ড করেও মাসে আপনি $100-200, $300 ইনকাম করতে পারবেন, শুধু একটা টপিক। এত কাজ নামে, প্রতিটা দিন দেখবেন যে 1টা না 2টা করে কাজ নামে, কন্টেস্ট নামে। সেখানে বাইরে এসে বলে যে আমার বিজনেস কার্ড লাগবে, আমার বাজেট $50, তোমরা আমাকে ডিজাইন দেখাও, যারটা পছন্দ হবে তারটা আমি কিনে নেবো। এখন আপনি ডিজাইন সাবমিট করছেন, বাইরে যদি আপনার ডিজাইন পছন্দ হয় $50 দিয়ে কিনে নিল। ঠিক আছে? তাহলে এরকম ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে তো কাজ করাই যায়। আবার ফাইবার শুরু করবেন, বাইরেরা এসে সবার প্রথমে বলে যে আমার বিজনেস কার্ড লাগবে, তার সাথে এডিশনাল যদি আরও কিছু লাগে তাহলে সেটা নেয়। বুঝা গেল কি? তাহলে এই হলো মোটামুটি আমাদের বিষয়। তাহলে আমরা নেক্সট দিন থেকে ডিজাইনের পার্ট শুরু করতেছি এবং আমাদের প্রথম টপিকটা হবে বিজনেস কার্ড। ক্লিয়ার? তাহলে আপনারা এই আজকালের মধ্যে এই প্রিভিয়াস যতগুলো আলোচনা আমরা করছি এগুলো একটু শেষ করে ফেলেন, যাতে করে এগুলো নিয়ে আমাদের কোনোদিনও কথা বলতে না হয়। ওকে, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা এডিটিং পার্টটাকে শেষ করে দিলাম।